নমস্কার, আপনারা দেখছেন জেলার 1 নম্বর অনলাইন ও টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। রামনবমীর পতাকা দোকান থেকে সরানোর জেরে দোকান ভাঙচুর সিউড়িতে। নির্বাচনী জনসভা শেষ হওয়ার পরেই মঞ্চে আগুন লাভপুরে। অনুমতি ছাড়াই বাড়িতে পোস্টার লাগানোয় উত্তেজনা সিউড়িতে। টিকা নেওয়ার পর শিশুর পায়ে পুঁত, সিউড়ি সুস্বাস্থ্য কেন্দ্রে বিক্ষোভ। এবার সংবাদ বিস্তারিত। রামনবমীর পতাকা দোকান থেকে সরানোর জেরে রাতে খাবারের দোকানে ভাঙচুর পাড়ার ছেলেদের সদরশহর সিউড়িতে। এই নিয়ে জেলার সদর সিউড়িশহরে রাজনৈতিক উত্তাপ বেড়েছে। গতকাল শুক্রবার 27শে মার্চ রাত্রে এই ধরনের ঘটনা ঘটে সিউড়ির এক খাবারের দোকানে। বিজেপির বিরুদ্ধে অভিযোগ তুলে অভিযোগ জানাতে বীরভূমের সিউড়ি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায়ের দ্বারস্থ পরিবার। জগন্নাথ চট্টোপাধ্যায়ের বাড়ি সিউড়ির ওই পাড়াতেই। যদিও বিজেপি প্রার্থী সিউড়ি বিধানসভা কেন্দ্রের জগন্নাথ চট্টোপাধ্যায় জানিয়েছেন পতাকা খুলে ফেলা অন্যায়, তার জন্য যা হয়েছে সেটাও অন্যায়। এদিন তিনি আরও জানান, বিধানসভার বিভিন্ন জায়গাতে নকাশে হয়েছে, করমকালে হয়েছে, গতকাল রাতে পরশুমিলাতে হয়েছে। তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা আমাদের পতাকা, আমাদের ফেস্টুন ব্যানার ছিঁড়েছে। গতকাল আমাদের পাড়াতে এরকম একটি ঘটনার অভিযোগ ওঠে যে পতাকা শুধু ছিঁড়ে দেওয়া নয়, পতাকা পোড়ানো হয়েছে, পতাকা ড্রেনে ফেলে দেওয়া হয়েছে। তো স্বাভাবিকভাবে বাকি সব জায়গাতে কার্যকর্তাদের আমরা নিয়ন্ত্রণ করেছিলাম। এখানে আমার পাড়াতেই ঘটনাতে কার্যকর্তাদের মধ্যে প্রতিক্রিয়া হয়েছে। তাই পতাকা কারো কোনো দলের পতাকা, সে মত আমি পছন্দ করতে পারি বা না করতে পারি, সেই পতাকা নামানো বা ছিঁড়ে দেওয়া বা ড্রেনে ফেলে দেওয়া এটাও অন্যায় এবং অতিরিক্ত প্রতিক্রিয়াও অন্যায়। বাড়িতে তাদের হামলা করা হয়েছে। পতাকা ছিঁড়ে দেওয়া, পতাকা ড্রেনে ফেলে দেওয়া অন্যায় এবং তার জন্য অতিরিক্ত প্রতিক্রিয়াও অন্যায়। ওনারা তৃণমূলের পক্ষে। পতাকা ছিঁড়ে দেওয়া, পতাকা ড্রেনে ফেলে দেওয়া অন্যায় এবং তার পরিপ্রেক্ষিতে অতিরিক্ত প্রতিক্রিয়াও অন্যায়। অন্যদিকে দোকানের মালিক কানন দত্ত বলেন, কি হয়েছিল কালকে রাতে? কালকে রাত্রি 11টা সাড়ে 11টা বাজে আমার ঘরে, যে ঘরে ভাড়া থাকি সেই ঘরে দেখি ইটের শব্দ দুমদাম করে। তারপরে বাইরে বেরিয়ে দেখি দুটি ছেলে আমাকে নাম করে ডাকছে। আমি ছেলেগুলোর নাম জানি না, চিনি। তারপরে আমার ঘরের অ্যাডজেস্টটা ভেঙে দেয় এবং বলে যায় যে দোকান ভেঙে দেবো। দোকানও ক্ষতি করেছে অনেকটাই, গেট ফেট ছাড়িয়ে দিয়েছে। এই বিষয় কি কারণে তাদের বক্তব্য ছিল নাকি আমি বিজেপির কোনো পতাকা ছিঁড়েছি। তো সেই বিষয়ে আমি কিছু জানিও না, কোথায় পতাকা, কি ব্যাপার না ব্যাপার। আমি খুব শান্তপ্রিয় মানুষ, আমি শিক্ষিত ছেলে, ভদ্রলোকের ঘরের ছেলে। যা এখন আমি চাই না এটা খুব বেশি কিছু হোক, কিন্তু যারা করেছে তাদের হয়ে বলছি যেন তারা এগুলো না করে কখনো আর। যারা করেছিল তারা বিজেপির লোক? সেটা আমি জানি না, যে তারা বিজেপি না তারা অন্য কোনো পার্টি করে, পতাকাটা কোথায় লাগানো ছিল? সেটাও আমি জানি না। আপনার দোকান থেকে কি সরিয়ে দিয়েছিলেন আপনি? না না না, দোকানে লাগানো ছিল বলছি। দোকানে লাগানো ছিল কিনা জানি না। আমি যখন 12টা পর্যন্ত দোকান করেছি তখন ওই দেওয়ালের মধ্যে টাঙা ছিল বিজেপির পতাকা। পতাকাতে না, সেই ফ্ল্যাগ, হ্যাঁ খাবারের দোকান। না আমি কিছু জানি না, দেখিই নাই তো। আমি 12টা 15 দোকান বন্ধ করে বাড়ি গেছি। তারপরে তো আর কি কিছু ব্যাপার জানি না। আপনার বাড়ির লোক বলছে উনি নাকি যেসব লোকরা ভেঙেছে তারা নাকি জগন্নাথেরই দলের লোক, কি বলবেন? জানি না, তারা তাই বলছে যে বিজেপির পতাকা, মানে বিজেপির পতাকা ছিঁড়েছি এটা বলছে তারা। তার থেকে কি অনুমান করা যায় যে তারা কোন পার্টি? হ্যাঁ আপনারা কি দেখেছেন? আপনার নাম ধরে তো ডাকছি। হ্যাঁ দেখেছি, কিন্তু তাদের নামটা বলতে পারবো না, নামটা চিনি না। মানে পাড়াতে থাকি আমি ঠিকই, কিন্তু তাদের নামগুলো ঠিক মতো জানি না। পাড়ার ছেলে, নুই পাড়ারই ছেলে। কতটা আতঙ্কিত? হ্যাঁ, কতটা ভয় আছে? অনেকটাই ভয় আছি, কারণ বাচ্চা ছোট ছেলে নিয়ে আমরা বাচ্চা ছেলে আছে, এরকম তো ভালো লাগে না। আমি শান্তিপ্রিয় মানুষ, অশান্তি কেন ভালো লাগবে আমার? অশান্তি ঝামেলা আমরা ভালোই বাসি। কোনো পলিটিক্যাল করেন? হ্যাঁ? কোনো রাজনীতি দলের নেই? না, আমি কোনো রাজনীতি করিনি, কলেজ লাইফেও করিনি, স্কুল লাইফেও করিনি। আমি এমনি ওসব ভালো লাগে না। রাজনীতির কোনো গল্প নেই আমার কাছে। কোথায় এসছেন এখন? এখন জগন্নাথের বাড়ির সামনে দাঁড়িয়ে আছি। কি বললেন? জগন্নাথ কোনো কথা বলেনি এখনো, পাড়ার ওরা ছেলে তো পাড়ার আমাদের। ছেলে, হ্যাঁ এখনো কোনো কথা বলেনি, উনি কাজে ব্যস্ত আছেন। কি নাম আপনার? আমার নাম তাপস দত্ত। ঘটনাটি কোথায় হয়েছে? ঘটনাটা আমার বাড়িতে হয়েছে। না, দোকানটা কোথায় আপনার? দোকানটা নুরিপাড়ার মোড়ে, নুরিপাড়ার দোকান কি ভাঙচুর হয়েছে? হ্যাঁ, দোকানে গেটটাকে ছাড়িয়ে দিয়েছে, ইট মেরেছে।
ভাঙচুর হয়েছে এবং দোকান করতে এসে দোকান করতে পারলাম না, যেহেতু আগে থেকে মাল তৈরি করতে হয়, আমরা দোকান করি। পাশাপাশি দোকান মালিকের স্ত্রী জানান, অনেকটাই আতঙ্কিত, যেহেতু মালপত্র সব করে নিয়েছে দোকান খুলতে। আমার দোকানের উপরেই আমার সংসার চলে, ছোট্ট একটা দোকান, সেই দোকানের উপর আমার সংসার চলে। সেই দোকানটা যদি ভাঙচুর করে তাহলে আমি অনেকটাই আতঙ্ক। কি হয়েছিল কালকে? কিছু জানি না, আমরা কিছু জানি না। আমরা রাত্রি 10টার সময়, আমার বাচ্চা আছে একটা, সেই বাচ্চাকে নিয়ে পড়াশুনো করিয়ে তার বাবা শুয়ে পড়েছে, আমরা শুয়ে পড়েছি। রাত্রি যখন 11:15 তখন ওরকম ভাবে হামলা হয়েছে। কিসের জন্য হয়েছে, কি হয়েছে, কেন হয়েছে, আমরা কিছু জানি না। আর আমার স্বামীকে খিস্তি মেরে নাম ধরে ডেকে তাকে কাছে পেলে পরে মারধরও করতো, এরকম অবস্থা। আমি যেতে দিইনি। পাড়ার ছেলেরা, তারা কোন দল করেছে? তো জানি না তারা কোন দল করে। আমি পার্টিতে থাকি না, আমি পার্টির বিষয়ে কিছু জানি না, কারা কোন দল করে, কারা কি নিয়ে থাকে সেসব কিছু জানি না। আমি তো অবাক হয়ে পড়লাম যে আমার উপর এরকম ভাবে হামলা হলো কেন। আমার স্বামী প্রচন্ড শান্তশিষ্ট মানুষ, আমার স্বামী কাউরির সাথে পাশে থাকে না, কাউরি ধারে পাশে থাকে না, কাউরি কাছে জুলুমবাজি করে না, ঝগড়াঝাটি অশান্তি কিছুতে থাকে না। অভিযোগ উঠছে যে আপনার স্বামী কি বিজেপির পতাকা ছিঁড়ে না, যখন যে ছিঁড়েছে বলছে, তাহলে সে তখনই কেন বললো না যে আমার হাজবেন্ডকে, যে তুমি কেন পতাকাটা ছিঁড়লে? এটা তো একটা বলার কথা। বা সে তখনই কেন কোনো স্টেপ নিল না? আমার স্বামীর ওপর তার জুলুমবাজি করার কি অধিকার? মানে ছেঁড়ার সময় আটকায়নি? না, ছেঁড়ার সময় আটকায়নি, তারপর পরে গিয়ে রাত্রি দুপুরে জুলুমবাজি করছে, এটা তো ঠিক না। বাড়ির অবস্থা এখন কেমন, কি হয়েছে বলুন? বাড়ির অবস্থা, বারান্দায় অ্যাডভেস্টার, আমি ভাড়া থাকি, ছোট্ট একটা বাড়ি, সেই বাড়ির মধ্যে অ্যাডভেস্টার সব ভাঙচুর করেছে। টিনের মধ্যেও ইট মেরেছে। টিন যদি অ্যাডভেস্টার থাকতো, সেই ইট গিয়ে আমাদের গায়েই হয়তো পড়তো। ভেঙে গেছে, পুরোটাই ভেঙে গেছে। দোকানেও ভাঙচুর করেছে, গেট ভাঙচুর করেছে, দোকানের স্ল্যাব টেলাব সব ভেঙে দিয়েছে। আমরা কিছু চাই না, আমরা চাইছি যে তারা পাড়ার ছেলে, তারা আমাদের থেকে অনেক ছোট, তাদেরকে একটাই বুঝিয়ে দেওয়া যে আমরা কোনো জুলুমবাজি করতে চাই না, আমাদের উপর যেন কোনো জুলুমবাজি না করে, আমরা এটাই চাইছি। আমরা দাদা তো পাড়ার দাদাকেও তো একবার জানানো দরকার। দাদা আমাদের গার্জেন হিসাবে যখন আছে, তখন দাদাকেও আমাদের জানানো একবার দরকার। আমার নাম শ্রাবণী দত্ত। অপরদিকে তৃণমূল কংগ্রেসের সিউড়ি বিধানসভা কেন্দ্রের প্রার্থী উজ্জ্বল চট্টোপাধ্যায় বলেন, দেয়াল লেখন রয়েছে নাম। দেখুন, আমি আগেও বলেছিলাম, আজও বলছি, আমাদের যে অপোনেন্ট প্রার্থী বিজেপি জগন্নাথ চট্টোপাধ্যায় খুব ব্যক্তিগত বা নোংরা রাজনীতি করছে। তো আমি আশা করছি যত করবে তত দিদি, যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আমার দিদি উন্নয়ন, আমরা তো উন্নয়নে ভোট করছি। আর এই মুহূর্তে আমরা মল্লিকপুর অঞ্চলে একটা প্রচারে বেরোবো। প্রচারের পর যে ঘটনাটা ঘটেছে, একটা গরিব মানুষের ওপর যে কোনো তার অধিকার আছে, যে কোনো পার্টি করতে পারে, যে দেয়াল লিখন যেটা পতাকা ছেঁড়া বা এসব ব্যাপারে, এই মিছিলের পর আমি তার বাড়িতে যাব। আর এখন যদি আপনার পাওয়ার লাইনে আসার আগে যদি এইসব করে, তাহলে পাওয়ার লাইনে কি হবে বুঝতে পারছেন। আগামী দিন মানুষ তার যোগ্য জবাব দেবে। সব মধ্যবস্থায় যেসব ছেলেকে দিয়ে বিজেপি এদিকে করিয়েছে, আমি এখান থেকে মিছিলের পর বাড়িতে যাব। তারপরে আমি তো আশ্বাস দেবোই, পাশে থাকবোই। তাহলে পাওয়ারের আগে যদি এইসব করে, এই যে মধ্যবস্থায় নোংরা রাজনীতি করছে, সেটা প্রশ্রয় আশা করি দেওয়া উচিত নয়। আগামী দিন মানুষের যোগ্য জবাব দেবে। আমি তার বাড়িতে গিয়ে দেখা করছি। আপনি কি পুলিশের স্টেপ নেবেন? হ্যাঁ, 100% নেবো। আমি আগে কথা বলি তার সঙ্গে, তারপর আমাদের পার্টির তরফ থেকে যা স্টেপ নেওয়ার আমি নেবো। সিউড়ি থেকে পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV। 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে লাভপুর মা ফুল্লরা মেলার মাঠে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী জনসভা ছিল। সেই জনসভা শেষ হওয়ার পর যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় নেমে যান, তার কিছুক্ষণ পরই মঞ্চে হঠাৎ আগুন লেগে যায়। যদিও কোনো ক্ষয়ক্ষতি হয়নি, সঙ্গে সঙ্গে দমকল বাহিনীর কর্মীরা আগুন নিভিয়ে দেন। তবে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। কী কারণে শেষে আগুন লাগলো তা খতিয়ে দেখছে লাভপুর থানার পুলিশ ও তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা। তবে সবাই দুশ্চিন্তা করছিল, যদি জনসভা চলাকালীন এই ধরনের দুর্ঘটনা ঘটত, তাহলে অনেক ক্ষয়ক্ষতি হতে পারত, এইটুকু বলা যেতেই পারে। তবে জনসভা শেষে তৃণমূলের কোর কমিটির আহ্বায়ক তথা SRDA এর চেয়ারম্যান অনুব্রত মণ্ডল জানান, জনসমর্থন দেখে তিনি খুশি। কতটা কর্মীরা আরো উদ্বুদ্ধ হবে বলে মনে হচ্ছে? আপনারা তো দেখলেন, তো বাইরে থেকে কোনো লোক আনতে হয় না। এটা একটা লাভপুর বিধানসভার লোক, যা হ্যাঙ্গার সব থেকে বড় হ্যাঙ্গার, তারপরেও জায়গা হয়নি। তো অভিষেক ব্যানার্জি যা বলে গেলেন আর মমতা ব্যানার্জি যা বলেছেন, এটা যা বলে তাই করে, মিথ্যা কথা বলে। আর আমি আবার বলছি, 230 থেকে 200। এই বিধানসভায় কেমন মার্জিন? 45 থেকে 50। অভিষেক বন্দ্যোপাধ্যায় 60,000 টার্গেট দিয়ে গেছেন। নিশ্চয়ই দিয়েছে, ভালো করে সে চেষ্টা করবো, 60,000 চেষ্টা করবো।
আজকে দাদা সবার পর একটা দুর্ঘটনা ঘটলো, মঞ্চের মধ্যে আগুন যেহেতু কালকে বৃষ্টি হয়েছে, শর্ট সার্কিট হয়ে একটু আগুন লেগেছে, সঙ্গে সঙ্গে ঠিক হয়ে গেছে। সেটাও খারাপ, যেটুকুই লাগে সেটাও দমকলের উপর দিকে। হ্যাঁ। দাদা, অভিষেক বন্দ্যোপাধ্যায় মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে বিজেপির প্রার্থীর নাম বললেন না, কিন্তু বিজেপি নেতার নাম বলে গেলেন। এটাকে কিভাবে দেখছেন? মনিরুল ইসলামের নাম, বিজেপি নেতা মনিরুল ইসলাম, মানে এটা কিভাবে দেখছেন? নেমেছে প্রচার করতে। দেখুন, উনি 11 সালে ছিলেন তৃণমূল, 16 সালে ছিলেন তৃণমূল, তারপরে উনি হঠাৎ হয়ে গেলেন বিজেপি। তার জন্যই বলেছি মানুষকে আরেকবার মনে করিয়ে দিই। দাদা, মানুষ মেনে নেবে মনিরুল ইসলামকে? আপনার কি মনে হয়? আমি তো মনে হয় নাহলেই ভালো করতো, সম্মতা বলে। লিড কি বাড়বে তার জন্য? লিড কি বাড়বে তার জন্য? মানুষের চাহিদা দেখলে কি বলবো বলুন, মানুষের যদি লোক ডেকে আনতে হয়, নেতারা, অঞ্চলের প্রেসিডেন্টরা আমার লোক ভরে আনতে হয় না, তারা অ্যাডভান্স চলে, ওইটা তো লক্ষণটা স্টাডি করতে হবে যে অঞ্চল প্রেসিডেন্ট এসে বসে আছে আর গাড়ি আসছে। মনিরুল ইসলাম না এলেই ওনার সম্মানটা থাকতো, ভালো। মানে মনিরুল ইসলাম আসাতে তৃণমূলের আরো সুবিধা হলো, মানুষ আরো কাছে এলো। ঠিক আছে। লাভপুর থেকে কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম RCTV। বীরভূম জেলার সদর শহর সিউড়ি পৌরসভার 8 নম্বর ওয়ার্ডে কোনো অনুমতি ছাড়াই কয়েকটি বাড়ির দেওয়ালে বিজেপির প্রার্থীর ছবি সহ কাগজের পোস্টার লাগানোই তা ছিঁড়ে ফেলে দিল বাড়ির মালিকরা। বাড়ির মালিকদের অভিযোগ, কোনো অনুমতি ছাড়াই ওই পোস্টারগুলি লাগানো হয়েছিল। অন্যদিকে বিজেপির তরফে জানানো হয়েছে, যাদের পোস্টার লাগানোর দায়িত্ব দেওয়া হয়েছিল তারা কিছু না জেনে এই পোস্টার লাগিয়েছিল। এদিন বাড়ির মালিকরা জানান, আর এটা হচ্ছে 8 নম্বর ওয়ার্ড। আমরা কোনো দলকে সমর্থন সেভাবে করি না, ঠিক আছে? এটা আমার নিজস্ব বাড়ি, এখানে অলরেডি লেখা আছে বিজ্ঞাপন মারিবেন না, আপনারাও দেখতে পাচ্ছেন। তো তা সত্ত্বেও বিজেপির কিছু পোস্টার এইখানে, আমার এই দেওয়ালে, ঠিক আছে? এছাড়া আমাদের পাড়াতে বিভিন্ন বাড়ির যেরকম যেখানে যেখানে বাড়ি আছে, প্রত্যেকটা বাড়িকে কাউকে কোনো পারমিশন ছাড়াই পোস্টার লাগানো হয়েছে। কারা পোস্টার মেরেছে? বিজেপির পোস্টার এগুলো। তারপরে আমি এসে দেখছি ছেঁড়া আছে, দেখতে পাচ্ছি বিজেপির পুরো একদম পুরো লেখা আছে সব কিছুই, ঠিক আছে? এখানেও আশেপাশে যত বাড়ি আছে সব বাড়িতেই বিজেপির পোস্টার লাগানো আছে। কিছুটা তো আমি পরিষ্কার করেছি, কারণ এটা আমার নিজস্ব জায়গা, ঠিক আছে? আর বাকি পোস্টার ওইদিকেও অনেকগুলো পোস্টার লাগানো হয়েছে, প্রত্যেক বাড়িতে কোনো ধরনের কোনো পারমিশন নেওয়া হয়নি। পরিষ্কার করছে মানে কি, মানে ছুঁড়ে পরিষ্কার করছে না সেটার পরে পরিষ্কার করছে? না, আমি এরকম পরিষ্কার করেছি। তো এই যে লেখা রয়েছে তারপরেও বিজ্ঞাপন মারছে, এটা নিয়ে হ্যাঁ, আপনারা দিয়ে জানাবেন? তো বিজেপির কর্মীদের কাছে অনুরোধ কি আপনারা প্রত্যেকটা বাড়ির কাছে, যদি আপনাদের বাড়িতে দেওয়ালে লাগাবার মানে ইচ্ছা থাকে, তাহলে প্রত্যেক বাড়িতে পারমিশন প্রথমে নেন। আর যদি অলরেডি দেখছেন বিজ্ঞাপন মারিবেন না আছে লেখা, তাহলে আপনাদের লাগানো উচিত নয়। কি নাম আপনার? আমার নাম সাদাব সরফরাজ। ধন্যবাদ। অন্যদিকে বিজেপির তরফ থেকে বলা হয়, দেখুন, ঘটনাটা বিভিন্ন জায়গায় আমাদের ফ্লেক্স ছেটানো হচ্ছে, স্টিকার। তো 8 নম্বর ওয়ার্ডে একটি বাড়িতে 2টি পোস্টার চিটিয়েছিল। আমাদের ওরা জানতো না, যারা করছে ওই ভদ্রলোক বদ্ধ উন্মাদ, আমি চিনি ওকে, উনি বদ্ধ উন্মাদ, পাগল। উনি তার নিজের মাকেও মেরে ফেলেছে কিছুদিন আগে। তো তার পরিবর্তে উনি বলেছেন আমি খুলে দেবো, বলছে খুলে দেন, আমাদের ওই নিয়ে কোনো বিতর্ক নেই। ও পাগল ছাগল কী বললো আমার দরকার নেই, এটা এমন কোনো বিতর্কিত ব্যাপার নয়। ওনাকে বলে দেওয়া হয়েছে আপনার যদি অসুবিধা আপনি খুলে দেন। এখানে পারমিশন এমন কিছু নয়, কারণ এখানে কোনো দেয়াল লেখা হয়নি, একটা সামান্য ছোট্ট স্টিকার চেটানো। আর যিনি এটা করেছেন তিনি বদ্ধ উন্মাদ, পাগল। ওটা শিউরি জানে সেটি পাগল ব্যক্তি। ওটা নিয়ে এত গুরুত্ব দেওয়ার কিছু নেই। ঠিক, ছাড়ো। সিউড়ি থেকে পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV। সিউড়ি পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের ভট্টাচার্য পাড়া এলাকায় অবস্থিত সুস্বাস্থ্য কেন্দ্রে 1 বছরের এক শিশুকে টিকা দেওয়ার পর জটিলতা দেখা দেওয়ার অভিযোগে উত্তেজনা ছড়ালো এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে স্বাস্থ্যকেন্দ্রে বিক্ষোভ দেখান শিশুটির পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা। পরিবার সূত্রে জানা যায়, স্বাস্থ্যকেন্দ্রে ইঞ্জেকশন নেওয়ার পর শিশুটি কয়েকদিন ধরে পায়ে ব্যথা অনুভব করতে থাকে এবং ধীরে ধীরে ইঞ্জেকশন দেওয়ার স্থানে ফোলা দেখা যায়। পরে ব্যথা ও ফোলা কিছুটা কমলেও প্রায় 3 থেকে 4 সপ্তাহ পর পুনরায় ওই স্থানে ফোলা বাড়তে শুরু করে। পরিস্থিতি গুরুতর হওয়ায় শিশুটিকে এক শিশু বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়।
চিকিৎসকের পরামর্শে পরীক্ষা নিরীক্ষা ও স্ক্যান করানো হলে দেখা যায় ইঞ্জেকশন দেওয়ার স্থানে পুঁজ জমেছে। পরিবারের অভিযোগ, টিকা দেওয়ার সময় গাফিলতির কারণেই শিশুটির এই সমস্যা তৈরি হয়েছে। এরই প্রতিবাদে পরিবারের সদস্যরা সুস্বাস্থ্য কেন্দ্রে গিয়ে বিক্ষোভ শুরু করেন এবং ইঞ্জেকশন প্রদানকারী আশাকর্মীকেও ঘেরাও করা হয়। উত্তেজনার মাঝে কিছু সময়ের জন্য স্বাস্থ্যকেন্দ্রের গেট তালাবন্ধ করে দেওয়া হয়। পরে পৌরসভার দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যালোচনা করেন ও পরিবারের সঙ্গে কথা বলেন। শিশুটির পরিবারের দাবি, দ্রুত সঠিক চিকিৎসা ও প্রশাসনিক আশ্বাস দিতে হবে। পরবর্তীতে স্বাস্থ্যকেন্দ্রের পক্ষ থেকে লিখিত আশ্বাস দেওয়া হলে তালা খুলে দেওয়া হয় এবং পরিস্থিতি স্বাভাবিক হয়। ইতিমধ্যেই জেলা স্বাস্থ্য দপ্তর তথা CMOH বিষয়টি গুরুত্ব সহকারে দেখে শিশুটির চিকিৎসার ব্যবস্থা করেছে। আগামী সোমবার 30শে মার্চ সিউড়ি সদর হাসপাতালে শিশুটির অপারেশন হওয়ার কথা রয়েছে বলে পৌরসভা সূত্রে জানা গেছে। এদিন পরিবারের পক্ষ থেকে জানানো হয়, আমার অভিযোগ ওরা অস্বীকার করছে। ইঞ্জেকশনটা ওরা দিয়েছে, ভ্যাকসিনটা এখন এসেছে, আমার বাচ্চাকে দিয়েছিলাম ভ্যাকসিনটা, ওরা কিন্তু অস্বীকার করছে যে আমি দিইনি, বলছে আমি এইভাবে হতে পারে না, এটা বাচ্চার ওইখানে ইনফেকশন হয়ে গিয়েছে। ডাক্তারে বলেছে, রিপোর্ট আছে আমার কাছে, বাইরে ডাক্তার দেখেছি, রিপোর্ট আছে আমার কাছে, দেখে নিন। বর্ধমানে রেফারও লিখে দিয়েছে ডাক্তার। গাফিলতি এখানকার দিদিমণি, হ্যাঁ পৌরসভা শিশু স্বাস্থ্য কেন্দ্র, এটা ঠিক হচ্ছে না বলে এসছি আজকে, নিশ্চয়ই বলে আসতাম না, হয়েছে বলেই তো আজকে এসছি আমরা। আমার নাম সৌরভ মাল, বাচ্চার বয়স 1 বছর। পাশাপাশি পৌরসভার তরফ থেকে বলা হয়, প্রথম কথা, যেই ভ্যাকসিনটা, যে কোনো ভ্যাকসিনের একটা এরকম ধরনের রিয়াকশন হতে পারে, অ্যাডভার্স। কি কারণে হয়েছে কি বলি, সেটা হচ্ছে যে আমরা যে ভ্যাকসিন দিই বাচ্চাদের, রুটিন ইমিউনাইজেশন যেটা হয়, এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে একদম ঠিক করে দেওয়া আছে, তাকে কখন কিভাবে ভ্যাকসিন দিতে হবে এবং তার জন্য ট্রেনিং দিয়ে স্বাস্থ্যকর্মী তৈরি করা আছে। এখন বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখেছি, যদি কোনো ইঞ্জেকশনে রিয়াকশন হয়, তাহলে ওই বাচ্চার যেখানে ইঞ্জেকশন দেওয়া হয় সেটা 24 ঘন্টার মধ্যে ফুলে ওঠে, লাল হয়ে গরম হয়ে ওঠে। আমরা সঙ্গে সঙ্গে আমাদের কাছে এলেই আমরা অ্যাকশন করি, মলম টলম এসব দিই, আচ্ছা বরফ সেক করতে বলি এবং দুবেলা করে করে দেখে অবজারভেশন করে তারপরে সেটা ছাড়ি। তাতে কিছুটা আমরা তো রেজাল্ট পেয়ে যাই, তাতে আর কিছু করতে হয় না। কিন্তু এই কেসটা হলো যে 2 মাস পরের কেস, তো প্রথম দিকে কিছু হলে তো আমরা জানতেই পারতাম, তখন তো হয়তো হয়নি। এখন কিছুদিন থেকে বাচ্চাটা পাটা ফুলেছে, ওরা নিয়ে গিয়েছিল ডক্টর শ্যামল হাজরার কাছে। শ্যামল হাজরা এখন বলেছেন যে ওই 2 মাস আগে যে এই ভ্যাকসিনটা নিয়েছিল মনে হয় তার জন্য হয়েছে। তো আমাদের বক্তব্য হচ্ছে যে 1 মিনিটে ডেপুটি ফোন করছে। হ্যাঁ স্যার, আমরা একটা মানে ডেপুটি সিএমও স্ত্রী আমাদের যিনি আছেন তার সঙ্গে কথা বলে তাকে আলট্রাসোনোগ্রাফি রিপোর্টটা পাঠিয়েছিলাম। তো তাতে সদর হাসপাতালের একজন ডাক্তারবাবুর সঙ্গে কথা বলেছেন, সার্জেনের সঙ্গে। সার্জেন সাহেব বলেছেন যে এরকম সোমবারে ভর্তি করে ওখানে সার্জিক্যাল ডিপার্টমেন্টে ভর্তি করে একটা কিছু এটার ব্যবস্থা উনি করবেন। হ্যাঁ, দরকার লাগলে অপারেশন করে বা পুজ ড্রেনেজ করে করে বার করে পুজটা বার করবেন। এই হচ্ছে বলুন, এটা গাফিলতি তো নয়। গাফিলতি হলে তো সঙ্গে সঙ্গে মানে ভ্যাকসিনে অনেক সময় অ্যাডভার্স অ্যাকশন হয়, এটা কোনো গাফিলতি। গাফিলতি একটাই যে 2 মাস পরে যদি কালকে বিকেলবেলায় এরা এসেছিল আমাদের স্টাফদিকে বলতে, স্টাফদের উচিত ছিল হায়ার অথরিটিকে জানানো, কারণ এখানকার যিনি মেডিকেল অফিসার আছেন তিনি মেটার্নিটি লিভে আছেন, এখানে কোনো মেডিকেল অফিসার নাই। হ্যাঁ, আমাদেরকে জানালে, আমার পাবলিক হেলথ ম্যানেজারকে বা আমাকে জানালে পরে আমরা এই অ্যাকশনটা কালকে রাতেই নিতে পারতাম, শ্যামল হাজরার কাছে যাওয়ার দরকার ছিল না। আর আলট্রাসোনোগ্রাফিটা আমরা হাসপাতাল থেকে বিনা পয়সায় করিয়ে দিতে পারতাম। না না, আমরা সেটা এই তো এখন কথা হয়ে গেল, সার্জনের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট হয়ে গেল। হ্যাঁ, সোমবার গিয়ে পিপি ইউনিটের মাধ্যমে আমরা ওকে বলে দিচ্ছি, পিপি ইউনিটের মাধ্যমে ভর্তি করে সার্জিক্যাল ডিপার্টমেন্টে ভর্তি করা হবে। ডক্টর অমিত প্রকাশ সিং এর সঙ্গে ডেপুটি সিএমও স্ত্রী বিশ্বজিৎ দে কথা বলেছেন এবং উনি বলেছেন সোমবারে ভর্তি করে আমি একটা কিছু ব্যবস্থা করছি। সোমবারের সন্ধ্যের দিকে, আজ উনি এখানে নেই আর কি ডিউটিতে। এই হচ্ছে গল্প। না না, হাড়ে হলে তো কিছু হতোই না। এটা তো মানে ভিতরে একটা ইনফেকশন হয়েছে, তা আমরা কিন্তু 100% শিওর নই যে ওটা ইয়ের জন্যই হয়েছে, কিন্তু
যেহেতু বাচ্চাটার ওইটা এরকম হয়েছে, এটা তো আমাদের মানতে হবে কোনো না কোনো কারণে এটা হয়েছে। বাচ্চাটার পায়ে তো আমি আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্টটা দেখলাম এবং যথেষ্ট খোলা আছে। না না, আমি কাউকে মিথ্যা কথার কথা বলছি না, জিনিসটা রেমেডি করতে হবে। সেই রেমেডির জন্য সেটা উনি লিখেছেন, সেটা ওনার প্রাইভেট ইয়েতে লিখেছেন। আমি তো বলছি ভ্যাকসিন হলে সঙ্গে সঙ্গে 7-10 দিনের মধ্যে জিনিসটা হওয়ার কথা, 2 মাস। আমি দেখলাম রিপোর্টের যেটা লেখা আছে ভেতরে একটু পুঁজ আছে, সেই পুঁজটাকে ড্রেন করতে হবে, এই হচ্ছে গল্প। হ্যাঁ, এবং আমরা সেটা করবো, সেটা আমরা জানতে পারিনি তাই এতদিন হলো। আমার নাম রতন দত্ত, আমি ইউপিএসসি 1 এর এখন ইনচার্জ। সিউড়ি মিউনিসিপ্যালিটির ভেতরে যে সিউড়ি থেকে পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।